নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ইরানে সরকার পরিবর্তন হয়ে গেল। হ্যাঁ, যে শব্দটা শোনা যাচ্ছিল যে ইরানের রিজিম চেঞ্জ হয়ে যাবে, তাহলে বর্তমান সময় ইরান ইসরায়েল আমেরিকা এই যুদ্ধে কি আমেরিকা ইরানের সরকার পরিবর্তন করে দিল? আমরা আজকে প্রত্যেকটা পয়েন্ট আলোচনা করব এবং প্রত্যেকটা বিষয় আমি আপনাদের সামনে একদম অথেন্টিক ওয়েতে তুলে ধরবো। প্রত্যেকটা বিষয়টা কি হয়েছে যে ইরানের রিজিম চেঞ্জ হওয়ার কথা ছিল, কিন্তু সেটা কীরকম ধরনের রিজিম চেঞ্জ হবে বা কেমন ধরনের রিজিম চেঞ্জ হবে সেটা কেউ বুঝতে পারছিল না, কিন্তু মানুষ ঠিকঠাক আন্দাজ করেছিল। কিভাবে? সেটা হচ্ছে, সকলে ভেবেছিলাম যে 1979 সালের আগে ইরানের শাসন ব্যবস্থায় কারা ছিল? রাজ পরিবার, শাহ পাহ্লভি ডাইনেস্টি। তারা কি করছিল? তারা রাজ করছিল। কিন্তু এই শাহ পাহ্লভি ডাইনেস্টির অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে যায়, যার ফলে ইরানবাসী তারা কি করে? তারা ওই রাজবংশের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করে। আর এই শাহ পাহ্লভি ডাইনেস্টি যেটা ছিল, বংশ যেটা ছিল, সেটাকে বলা হতো যে আমেরিকার কিন্তু একটা কন্ট্রোলের মধ্যে দিয়ে ছিল। কিন্তু যখন সাধারণ মানুষ বিক্ষোভ শুরু করে, তখন তারা কি করে? তারা ইরান ছেড়ে আমেরিকায় গিয়ে আশ্রয় নেয়। তো এইটাই হয়তো সবাই ভেবেছিল যে ইরান যুদ্ধের মধ্যে দিয়ে ইরানের হয়তো রিজিম চেঞ্জ করে দেবে আমেরিকা, এবং সেখানে হয়তো আবার শাহ পল্লবী ডাইনেস্টি বা বংশের লোকেরা হয়তো ইরানে আবার গিয়ে সিংহাসনে বসবে। এইটাই সবাই ভেবেছিল। কিন্তু এইভাবে আমরা যখন সবাই ভেবেছিলাম যে এইভাবে রিজিম চেঞ্জ হতে পারে, কিন্তু রিজিম চেঞ্জ হলো, সরকার পরিবর্তন হলো, কিন্তু সোজা আঙ্গুলে নয়, হাতটাকে বেঁকিয়ে কিন্তু আমেরিকা সরকার পরিবর্তন করলো। যেটার জন্য নানান ধরনের আর্টিকেল চারিদিকে একদিক থেকে আসা শুরু হয়ে গেছে এবং ডজন ডজন আর্টিকেল প্রকাশিত হয়ে গেছে। সবার প্রথমে আমি আর্টিকেলটার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। কি বলছে দেখুন, আইআরজিসি টেক ডিফেক্টর কন্ট্রোল অফ ইরান গভর্নমেন্ট এম ডিফেন্ডিং পাওয়ার স্ট্রাগল। দেখতে পেলেন? এবার দেখুন, আমি আপনাদের আরও কয়েকটা কথা বলে দিই, তারপর এই দিকেরটা আসি। দুটো আর্টিকেলে নিচ্ছি আমি। দেখুন কি ঘটনা ঘটলো, আগে বুঝে নিতে হবে ইরানে সুপার পাওয়ারের স্ট্রাকচার কি আছে। আর এটা বোঝার জন্য আপনাকে সবার আগে বুঝতে হবে ইন্টারনাল পাওয়ার স্ট্রাকচার ইরানের মধ্যে কি চলছে। দেখুন, সাধারণত দেশ পরিচালনা কারা করে? আমরা যদি স্টেপ বাই স্টেপ দেখি তাহলে দেখতে পাবো লেজিসলেটিভ। সবার প্রথমে লেজিসলেটিভকে দেখতে পাবো। মানে লেজিসলেটিভ বলতে কি? আইনসভা, যেখানে আইন তৈরি হয়। আপনি আমি যাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাই, সেখানে আইন তৈরি হয়। লেজিসলেটিভে যখন কোনো আইন তৈরি হয়ে গেল, সেই আইনটা এবার কন্ট্রোলে করবে কে বা নিয়ন্ত্রণ করবে কে? তার জন্য এক্সিকিউটিভ পাওয়ার থাকে, যেটা হচ্ছে মানে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে হয়, আইএস আইপিএস আইএফএস। ঠিক আছে, এক্সিকিউটিভ পাওয়ার চলে গেল। এবং যদি কোনো সমস্যা হয় সেটাকে নিয়ে, সেই আইনটাকে নিয়ে, তাহলে আমরা কোর্টে যেতে পারি, জুডিশিয়ারি খোলা আছে, বিচার ব্যবস্থা খোলা আছে। এইটাই সাধারণত প্রত্যেকটা দেশের স্ট্রাকচার হয়। কিন্তু ইরানের ক্ষেত্রে এই স্ট্রাকচারটা একটু অন্যরকম দেখা যায়। কীরকমভাবে দেখা যায়? ব্যাপারটা হচ্ছে, ইরানে একজন সুপ্রিম লিডার আছে। ইনি না 5 বছর পর বা 4 বছর পর ভোটে জিতে আসে, সিংহাসনে বসে, না অন্য কিছু, একবার সেই বসেছে তো বসেছি। তো একজন সুপ্রিম লিডার থাকে, আর এই সুপ্রিম লিডারের কাছে সব থেকে বেশি ক্ষমতা। কারণ তিনি কেন ক্ষমতা বললাম? কারণ এই সুপ্রিম লিডার যা বলবে গোটা ইরানবাসীকে সেটা মেনে চলতে হবে। আর এই সুপ্রিম লিডারের হাতে আছে ইরানের টোটাল মিডিয়া কন্ট্রোল, ইরানের টোটাল ফরেন পলিসি এবং ইন্টারনাল পলিসি কন্ট্রোল, সাথে সাথে আর্মি কন্ট্রোল এবং মিলিটারি সিস্টেম এবং রিলিজিয়াম সিস্টেমও কিন্তু কন্ট্রোলে এই সুপ্রিম লিডারের হাতেই থাকে। আর আবার বললাম যে তাকে কিন্তু কখনো ভোট দিয়ে, সাধারণ ভোট দিয়ে নির্বাচন করেন না। জনগণ ভোট দেয় ইরানবাসীকে। কাকে জানেন? আপনাদের মাথার মধ্যে প্রশ্ন হবে যে আমি বললাম যে ভোটে দ্বারা নির্বাচন হয় না, তাহলে কি ইরানে ভোট হয় না? হ্যাঁ, ইরানে ভোট হয়। জনগণ ভোট দেয় ইরানের প্রেসিডেন্ট কি হবে সেটা সিলেক্ট করার জন্য। আর যখন কেউ প্রেসিডেন্ট ইরানে নির্বাচিত হয়ে যায়, সেই প্রেসিডেন্ট কি করে? এই সুপ্রিম লিডারের নিচে যারা ক্যাবিনেট মিনিস্টাররা রয়েছেন, মন্ত্রীরা রয়েছেন, তাদেরকে কন্ট্রোল করে। এবং তাহলে একটা জিনিস জেনে রাখবেন, প্রেসিডেন্ট কিন্তু সুপ্রিম লিডারকে কন্ট্রোল করতে পারছে না। প্রেসিডেন্ট কন্ট্রোল করছে কাকে? ক্যাবিনেট মন্ত্রীদেরকে, যে সুপ্রিম লিডার আন্ডারে যারা আছে। তাহলে এখানে ক্ষমতা যদি দেখা যায় কার আছে ইরানের, সুপ্রিম লিডারের ক্ষমতা বেশি এবং প্রেসিডেন্টের ক্ষমতা কিন্তু ইরানে একটু হলেও নিচে। প্রশ্নটা এটাই।
এবার বড় ঘটনা, এবার ক্ষমতার পতনও দেখা যাচ্ছে। কিভাবে ক্ষমতার পতন? ইসরায়েল আমেরিকা এখন ইরানের ওপর হামলা করছে, পাল্টা ইরানও কিন্তু মানে চুপ করে বসে না, ইরানও কিন্তু হামলা চালিয়েই যাচ্ছে। অপরদিকে যখন এই হামলা একে অপরে হামলা চলছিল, ঠিক সেই সময় করে ইরানে যে সুপ্রিম লিডার ছিল আয়াতুল্লাহ খামেনি, সে মিসাইল হামলায় তার নিহত হয়েছে, মারা গেছেন। এবার যখন তিনি মারা গেছেন, তার যে লবি, তার যে ক্যাবিনেটের যে আদর্শ, যে আদর্শ দেখে যে তার ক্যাবিনেট মিনিস্টাররা সেই নিয়মটাই মেনে চলে, সেই ক্যাবিনেট থেকে এক এক করে সমস্ত মানুষদেরকে এলিমিনেট করা হচ্ছে বা বের করে দেওয়া হচ্ছে। এরপর তাহলে ইরানে কি সুপ্রিম লিডার নেই? হ্যাঁ, সুপ্রিম লিডার আছে। ইরানে আয়াতুল্লাহ খামেনির পর ইরানের সুপ্রিম লিডার হলো কে? সেটা হচ্ছে আমরা দেখি মুস্তফা আলী খামেনি। কিন্তু বলা হয়ে থাকে যে মুস্তফা আলী খামেনি হচ্ছে অত্যন্ত দুর্বল এবং অভিজ্ঞতাহীন মানুষ, কারণ এইটা বিভিন্ন আর্টিকেল আসে, কারণ তিনি পাবলিক হ্যান্ডেল করেন না এবং পাবলিক রিয়েকশনও তিনি দেননি। এবং সাথে সাথে এইটাও শোনা যাচ্ছে যে এই মিসাইল হামলায় তিনি হয়তো আহত এবং কোমায় চলে গেছেন। অর্থাৎ একটা জিনিস ক্লিয়ার, তা ইরানের সুপ্রিম লিডারের যে পদ সেটা ভ্যাকুয়াম আছে, এখন সম্পূর্ণ খালি আছে। এবার প্রশ্ন হচ্ছে, যেহেতু ইরানের সুপ্রিম লিডারের পদ খালি আছে, তাহলে এখন ইরানের সিংহাসনে বসবে কে বা ইরানকে পরিচালনা করবে কে? আর তখনই যখন এরকম প্রশ্ন উঠছিল, ঠিক তখনই ইরানের ক্ষমতা, সুপ্রিম লিডারের ক্ষমতা শিফট হয়ে যায় কোথায়? ইরানের প্রেসিডেন্টের কাছে। যখন ইরানের প্রেসিডেন্টের কাছে তাদের সুপ্রিম ক্ষমতা শিফট হয়ে যায়, হঠাৎ করে চলে যায়, ঠিক আছে, যিনি পেজেশকিয়ান আছেন ইরানের প্রেসিডেন্ট, তার হাতে যখন চলে যায়, তিনি যখন এই যুদ্ধটা এবং ইরানবাসী কন্ট্রোল করার জন্য উঠে পড়ে নামলেন, ঠিক তখনই ইরানের আর্মি এসে তার সামনে দাঁড়িয়ে গেল। কি হয়েছে? যে দাঁড়ান, আপনি বসুন সিংহাসনে, আপনি বসে আছেন, বসুন। এখন ইরান টোটালটাই দখল এবং ইরান টোটালটা কন্ট্রোল করবে আপনি নন, মানে প্রেসিডেন্ট আপনি নন, এখন কন্ট্রোল করবে ইরানের আর্মি, মানে আইআরজিসি কন্ট্রোল করবে। এবার প্রশ্ন হচ্ছে আইআরজিসি কেন কন্ট্রোল করবে? কারণ আছে, আমি আপনাদের প্রত্যেকটা জিনিস একদম এ টু জেড বুঝিয়ে দিচ্ছি। তার আগে যারা দেখছেন চ্যানেলটা, অতি অবশ্যই রিকোয়েস্ট করবো ভিডিওটাকে ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে নেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। কি হয়েছে? কারণ এই লিডারশিপ ভ্যাকিউম আছে, আর্মি বলছে যে এখন লিডারশিপ নেই। আর এই পেজেশকিয়ান যিনি আছেন ইরানের প্রেসিডেন্ট, তিনিও ওই নিয়ন্ত্রণটা করতে পারবেন না যারা সুপ্রিম লিডার এতদিন ধরে করে আসছিল, মানে আয়াতুল্লাহ খামেনি করে আসছিল। তাহলে সুপ্রিম লিডার পদ খালি আছে, লিডারশিপ এখন নেই। এক, যদি কোনো আন্দোলনে যে লিডার না থাকে তাহলে সেই আন্দোলন কিন্তু রাতারাতি ব্যর্থ হয়ে যায়, ইতিহাস সাক্ষী আছে। এবার প্রশ্ন হচ্ছে দ্বিতীয় জায়গায়, প্রেসিডেন্টের কাছে বলছে আপনার কাছে অস্ত্র নেই, কিন্তু আমার কাছে সেনাবাহিনী আছে, মিসাইল আছে, অস্ত্র আছে। তিন, ইকোনমি কন্ট্রোল, এখন আর্মি ইকোনমি কন্ট্রোল করবে। আর 4 নম্বর হচ্ছে জনতার সেন্টিমেন্ট, ওয়ার হিরো আর্মি, এই বিষয়টাকে নিয়ে, এই 4টে পয়েন্টকে নিয়ে কিন্তু ইরানে আইআরজিসি বলল যে প্রেসিডেন্ট আপনি যেমন বসে আছেন, যেমন আপনার এতদিন রোল ছিল, ভূমিকা ছিল, আপনি বসুন, এখন থেকে পুরো দেশ কন্ট্রোল করবে কে? সেটা হচ্ছে ইরানে আইআরজিসি। সেটাই বলা হচ্ছে আইআরজিসি টেক de facto control of Iran government and defending power struggle। এছাড়া যদি আপনাদের এই আর্টিকেলটা দেখা কি বলা হচ্ছে, দেখুন সাইলেন্ট কবিন তেহরান রিপোর্ট ইন্ডিকেটেড, দেখুন আইআরজিসি হ্যাজ বাইপাস প্রেসিডেন্ট পেজেশকিয়ান টু ফর্ম মিলিটারি কাউন্সিল উইথ Mustafa Ali Khamenei invisible since his succession. The guard has control all state function। দেখুন এই যে জায়গাটা, অল স্টেট ফাংশন, জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখুন আমি আপনাদের আরো কয়েকটা তথ্য দিই। এই আর্মি ক্ষমতায় আসার পর তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল যে ইরানের পার্শ্ববর্তী যে সমস্ত দেশ আছে, মানে মিডল ইস্টে যে সমস্ত দেশ আছে, এবং এই দেশগুলোতে সেটা সৌদি আরব, বাহরিন, জর্ডান, ঠিক আছে, ইউএই, এই দেশগুলোতে আমেরিকার বড় বড় কোম্পানিরা কিন্তু ইনভেস্ট করে বসে আছে। ফর এক্সাম্পল যদি আমি আপনাদেরকে দিই, সেটা হচ্ছে গুগল, মাইক্রোসফট, অ্যামাজন, মেটা, টেসলা, অ্যাপেল, আলফাবেট, এই ধরনের কোম্পানিগুলো যারা বসে আছে। এবার ইরান চাইছে এই ধরনের কোম্পানিগুলোর ওপর তারা মিসাইল হামলা করবে,
যাতে এই ধরনের কোম্পানিগুলো যে মিসাইল হামলা হয় তাহলে এখানে আমেরিকারও লোক কাজ করছে এবং সেই দেশেও লোক কাজ করছে, তাই জনসংখ্যার একটা বড় আকারে কিন্তু মানে ধ্বংস দেখা যাবে এবং সাথে সাথে কোম্পানিগুলো ধ্বংস হয়ে গেলে আমেরিকার কাছে একটা কড়া বার্তা পৌঁছাবে যে এই যুদ্ধে আমেরিকা কোম্পানিগুলো ধ্বংস হচ্ছে, বিশ্বের কাছে একটা বড় মেসেজ পৌঁছাবে। কারণ এই যে বলে দিয়েছে ইরানের আর্মি আইআরজিসি যে মিডল ইস্টে এই সমস্ত অফিসে ডাইরেক্ট হুমকি নয়, এবার ইনফ্রাস্ট্রাকচার উড়িয়ে দেওয়ার মতো ক্ষমতায় তারা কিন্তু পৌঁছে গেছে, পরিষ্কারভাবে আইআরজিসি জানিয়েছে। যখন আইআরজিসি এরকম হুমকি জানিয়ে দিল, ঠিক তখন ডোনাল্ড ট্রাম্প বলছে যে ইরানকে এমনভাবে আঘাত করব যাতে সে ভেঙে পড়বে। এই যখন উক্তিটা যখন ডোনাল্ড ট্রাম্প দিল, এই উক্তি দেওয়ার পর ইরানও আবার চুপ করে বসে নেই, পাল্টা আঘাত দিয়ে দিল, পাল্টা কথা বলে দিল যে তোমাদের ইন্টেলিজেন্সি আছে ইনকমপ্লিট, তোমাদের ইন্টেলিজেন্সের কাছে সম্পূর্ণ খবর পৌঁছায়নি। আর আর্মি সেনাপ্রধানরা নির্দেশ দিয়ে দিয়েছে প্রিপেয়ার থাকো ফর এনি অ্যাটাক, যে কোনো আক্রমণের জন্য তোমরা রেডি থাকো। আর এরপরই বড় যে গুরুত্বপূর্ণ পাঁচটা পয়েন্ট উঠে আসে, এখানে পরিষ্কার বোঝা যায় যে ট্রাম্পের বক্তব্য, ট্রাম্প কি সত্যি আক্রমণ করবে এবার ইরানের ওপর নাকি অন্য অ্যাঙ্গেলে খেলবে। কারণটা কেন বলছি, এবার দেখুন পুরো খেলাটা ঘুরে যাচ্ছে। এবার যে বিশ্লেষণ হবে শোনার পর আপনিও হয়তো চমকে যাবেন। কি হবে, নাকি আমেরিকা ফিজিক্যাল ওয়ার করবে ইরানের সাথে, নাকি আইআরজিসি টোটালটাই কন্ট্রোলে চলে এলো আমেরিকা হাতে। কেন বলছি, একটু দাঁড়ান। কারণ প্রশ্নটা হচ্ছে আমেরিকা কখনো কোনোদিন লং টার্ম যুদ্ধে জড়ায়নি, এটা আমেরিকার ইতিহাসের রেকর্ড আছে। এবার আর্মি যদি আপনি বলেন তাহলে আমেরিকার সিআইএ গোয়েন্দা দপ্তর, অপরদিকে ইসরায়েলের মোসাদ, এরা আর্মির ইরানের যে আইআরজিসি আছে না, আইআরজিসি, এই আইআরজিসি আর্মির ভেতরে থাকা এজেন্ট হিসেবে থাকার সম্ভাবনা রয়েছে, যেটা গোটা মিডল ইস্ট দাবি করছে। অপরদিকে ইন্টারনাল কনফ্লিক্ট শুরু হওয়ার সম্ভাবনা আছে, যদি আইআরজিসির মধ্যে মুসাদে এজেন্ট থাকে কেউ, তাহলে ইন্টারনাল যুদ্ধে শুরু হবে। কি হবে, যে আর্মির হেড কে হবে, কে নির্দেশ দেবে। আর যখনই মানে আর্মিদের নিজেদের মধ্যেই লড়াই শুরু হয়ে যাবে, তখনই দেশ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। ফর এক্সাম্পল সুদানের হিস্ট্রি মনে আছে, এইভাবেই ভেঙেছিল, আর্মির মধ্যে মানে সিআইএ এজেন্ট। আপনাদের আরও একটা তথ্য দিই, ইরান এই যুদ্ধে জড়ানোর আগে ইরান একটা টিম বানিয়েছিল, যে ইসরায়েলের যত এজেন্ট মানে মুসাদের যত এজেন্ট ইরানের মধ্যে আছে এবং মানে আমেরিকা সিআইএ যত এজেন্ট ইরানের মধ্যে আছে, এদেরকে ধরার জন্য টিম বানিয়েছিল। এবং সেই টিমটা 20 বছর ধরে কাজ করছিল যে এজেন্টদেরকে ধরার, মুসাদের এজেন্ট এবং আমেরিকা সিআইএ এজেন্টদের ধরার জন্য। যখনই এই টিমটা কাজ করছিল এবং তারপর যখন বর্তমান সময় যুদ্ধ দেখা যাচ্ছিল, গত মাসের শেষের মানে শুরুর দিকে আপনাদের মনে আছে আর্টিকেল কভার করে দিয়েছিলাম, কি বলা হয়েছিল, যে টিমটা আয়াতুল্লাহ আলী খামেনি তৈরি করেছিল মুসাদ এবং সিআইএ এজেন্টকে ধরার জন্য, সেই টিমে যে হেড ছিল সেই হচ্ছে মুসাদ এজেন্ট। তাহলে ভাবুন মোসাদ কোন লেভেলে খেলে, মোসাদ কোন লেভেলে খেলে। হয়তো এই আইআরজিসি সেনাবাহিনীর মধ্যে মুসাদ এজেন্ট বা সিআইএ এজেন্ট থাকার সম্ভাবনা বেশি। অপরদিকে স্টেট অফ হরমোজ নিয়েও আর্মির মধ্যে লড়াই হতে পারে, যে কার কন্ট্রোলে যাবে, তার ফলে ট্যাক্স বাড়াও, যার ফলে স্টেট অফ হরমোজ বন্ধ রাখো, শিপিং চার্জেস বাড়িয়ে দাও, এই নিয়ে অশান্তি শুরু হতে পারে। আর এই সব মাঝে ভারতের জন্য কি সুযোগ, বড় সুযোগ আমি বলে দিই। এখন গোটা বিশ্বে বিজনেসম্যানরা খুঁজছে একটা সেফ দেশ, যেখানে ভাই কোনো অশান্তি নেই, কোনো লড়াই নেই, কোনো ঝুট ঝামেলা নেই, অশান্তি হলে সরকার এসে একদম বাঁচিয়ে দেবে, সেনাবাহিনী এসে নেমে যাবে, এরকম একটা সেফ দেশ খুঁজছে। তা একটাই উত্তর ভাই, ভারত। একটাই উত্তর, ভারত। কেন বলছি, মিডল ইস্টে দেখুন আনসেফ জোন, যে কোনো মুহূর্তে ইসরায়েল অ্যাটাক করছে, ইরান অ্যাটাক করছে, এ ওকে আক্রমণ করছে, ও ওকে আক্রমণ করছে, তাহলে মিডল ইস্ট কিন্তু বড় বড় কোম্পানির জন্য সেফ জোন নয়। অপরদিকে যদি দেখেন চীন কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের কাছে ট্রাস্ট ইস্যুর একটা ব্যাপার হয়ে উঠেছে। অপরদিকে যদি আপনি দেখেন ইউরোপ হচ্ছে ম্যান পাওয়ার কম, তাই সব থেকে বড় সেফ জোন হচ্ছে কে, সেটা যে ভারত। কারণ এইখানেই আছে শান্তি, এইখানেই আছে শান্তি, কারণ সেফটি আছে, এখানে ডেমোক্রেসি আছে,
সাথে সাথে মানে ইংরেজি জানা ওয়ার্কারও আছে। প্রশ্ন এটাই, এর ফলে ভারতে বিশাল কর্মসূচক। এবং আমি এই জন্য আপনাদের বলছিলাম যে পরিষ্কারভাবে বড় বড় কোম্পানিগুলো যত দেখছেন এখন সবাই এআই শেখাচ্ছে, এআই। কারণটা কি, এআই জানার লোকজনকে নিচ্ছে। আপনি মাধ্যমিক পাশ করেও এআই শিখতে পারেন, উচ্চ মাধ্যমিক পাশ করেও এআই শিখতে পারেন, অপরদিকে যদি গ্র্যাজুয়েশন পাশ করে এআই শিখতে পারেন। আর যদি এআই শেখেন না, আপনি মাসে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করবেন, কারণ বিশাল বড় কর্মসূচক। কারণ আগামী 10 থেকে 25 বছর কোনো চিন্তা করতে হবে না আপনাকে, কোনো চিন্তা করতে হবে না। কারণ বিশ্বে বড় বড় কোম্পানি এখন পরিষ্কারভাবে দেখে নিজে ভারত হচ্ছে সেফ জোন। আর এখন তারা অনেক কোম্পানি মানে আরো আসছে। পরিষ্কারভাবে একটা কথা ক্লিয়ার যে ভাই এআই যদি আপনি শিখে নিতে পারেন তাহলে আপনাকে আর কেউ আটকাতে পারবে না। এবার এআই শিখতে গেলে আপনাকে অন্য কোথাও যেতে হবে না, বা গিয়ে ক্লাস করবেন না, ওই হ্যান ত্যান না, কিচ্ছু করতে হবে না। আপনি মাধ্যমিক পাস করেছেন, গ্র্যাজুয়েশন পাস করেছেন, চিন্তা নেই, বাড়ি থেকে বসে বাড়িতে খেয়ে অনলাইনের মাধ্যমে এআই শিখুন। অনলাইনের মাধ্যমে আমরা শেখাচ্ছি আপনাদেরকে। আর এআই শিখতে হলে এই একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, নোট করুন, 9332813134। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান। কারণ প্রত্যেকটা কোম্পানিতে এখন এআই হচ্ছে মাস্ট। তো এআই যে শিখতে পারেন আপনার কোনো অসুবিধা নেই। যারা এআই শিখতে যাচ্ছেন তারা এআই শিখে নিন, এআই শিখে নিন, কারণ চাকরির অভাব হবে না। কারণ আপনি আপনার স্কিলকে একদম মজবুত করুন এবং এই স্কিলকে পরিবারের মধ্যে ছড়িয়ে দিন, পরিবারের সকলের মধ্যে ছড়িয়ে দিন। লাইভ ক্লাস করুন, এআই শিখুন, নিজেকে অর্থনৈতিক দিক থেকে স্ট্রং করে নিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে অ্যানালাইসিস করি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে।